জনাব আবহানা রাজ্জাকি, আমি পান্না ভাইয়ের এই কথাগুলো আসি যে গণভোট প্রথম যদি বলি সংবিধান সম্মত নয়। গণভোট আসলে মানুষের বোঝার মতো করে করা হয় নাই। গণভোট একটা বিতর্কিত একটা বিষয়। এই গণভোটটা আসলে কেন করতে হয়েছিল, বা আমি যদি এভাবে প্রশ্ন করি, জুলাই সনদে আবার বিএনপি জামায়াত ওরা স্বাক্ষর বা অন্যান্য দলগুলো কেন স্বাক্ষর করলো? কি আজকে যে করলো? না না, আগে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে না? কে না, জুলাই সনদে তো সবাই স্বাক্ষর করেছেন। এনসিপি আজকে করতে যাচ্ছে, এটা এনসিপি আজকে করতে যাচ্ছে। না, পান্না ভাই তো অনেকগুলা কথা বলছে, ভালো বক্তা, ভালো আলোচক, নিজের ফেসবুক না কি বলে ইউটিউব চ্যানেল চালায়। তাছাড়া উনি একজন বড় মাপের সাংবাদিক, আইনি বিষয় ভালো বোঝেন। আমি এখানে আইনের বিষয়টি নিয়ে কথা বলবো না। তাইলে একটা বিষয় আসে কি, মনে হয় যে আমি লয়ার, আমি বলে গেলাম। এটা 2-3 লয়ার থাকলে একটা আলোচনা, সেটা ভিন্ন। আমি সাদা মাটার দৃষ্টিতে যেটা দৃশ্যমান সেটা বলছি। ধরেন এখানে গণভোট এবং বনাম ইশতেহার একটা লয় হচ্ছে। ইনফ্যাক্ট গণভোট বনাম ইশতেহার, গণভোটটা লিগাল ইললিগাল সেই চ্যাপ্টার তো পরে, কিন্তু গণভোটের পক্ষে জনগণ রায় দিছে। আর ইশতেহারটা হলো দলীয় রায় বা দলীয় সিদ্ধান্ত। এখন উনি পান্না ভাই বললেন যে তারেক রহমান সাহেব এটার পক্ষে একবার হা বলেছেন। উনি হা বলেছেন, এতে কোনো সন্দেহ নাই, হা বলেছেন। কিন্তু তারপরে আর কখন, ওইটাই ছিল চূড়ান্ত লাস্ট। এখন যে পরিমাণ ভোট পেয়ে এই বিএনপি জয়লাভ করলো, এবং আমার কাছে মনে হয় যে উনি যদি হা ভোট দিতে না বলতেন তাহলে বোধহয় গণভোট ফেল করত। উনি যেহেতু হাতে ভোট দিতে বলেছেন, আমি মনে করি, কারণ আমি তো এর বাইরে যেতে পারবো না, আমি অনুমান করে কিছু বলবো না, কাজে হা জয়লাভ করেছে। হা জয়লাভ করলে এখন তাদের জন্য এটা অব্লিগেটরি। কারণ আপনি তো প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর, উনি এখনো ওত নেন না, এবার প্রধানমন্ত্রী, তো আপনার মাধ্যমে আবারও তাকে একবার শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমাদের তো ফোরাম নাই জানানোর, এবং জনাব তারেক রহমান সাহেব আমি আবার একটু অভিবাদন জানাই যে আজকে ওনার জন্য এই গণভোটটা আমি মনে করি পাশ করেছে। এখন সেই হিসাবে গণভোট যে এক্সিকিউশন, ওইটার আলোকে সংবিধানকে সংস্কার করাটা আমি মনে করি তাদের জন্য, মানে যদি আদর্শগতভাবে চিন্তা করেন, নৈতিকভাবে চিন্তা করেন, তাইলে তাদের জন্য এটা টু সাম এক্সটেন্ট তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এখন আসেন 2/3 মেজরিটি ওনার পার্লামেন্টে গেছেন, মানলাম না গণভোট, সেটা অন্য কথা। মানলাম না ইশতেহার, যেটা ওনারা দিছেন, কথার কথা, কারো কিছু করার নাই। বাট আমরা যে বিগিনিংটা চাইছিলাম যে একটা শক্ত বিরোধী দল গেছে, কারণ আমি ভোটের রেশিওতে যদি বলি, সিটের রেশিওতে 213টা তারা বিএনপি, জামাত পাইছে 66টা, ওরা পাইছে 6টা। সিটের রেশিওতে কিন্তু তাও স্ট্রং, কিন্তু ভোটের রেশিওতে কিন্তু অনেক ভোট পেয়েছে। সেই হিসাবে কিন্তু জনমত একটা বিশাল ব্যাপার। তার মানে বিরোধীদের পক্ষে একটা জনমত আছে। সেইটাকে মাথায় রেখে দুটো ব্যাপার এখানে আপনি আনছেন। গণভোট আর দলীয় ইশতেহার বাদ দিলে উচ্চকক্ষে দুই পক্ষের দ্বিমত নাই, কিন্তু উচ্চ কক্ষটা গঠন হবে কিভাবে সেটা নিয়ে একটু দ্বিমত আছে। উচ্চ কক্ষটা কি গণভোটের আলোকে হবে, গণভোটের যে সিদ্ধান্ত তার আলোকে, নাকি দলীয় ইশতেহার মোতাবেক? দলীয় ইশতেহার মোতাবেক হলে সহজ বাংলা, নিম্ন কক্ষে তারা পাইছে 2/3 মেজরিটি, উপরেও তারা পেয়ে যাবে 2/3 মেজরিটি। আর যদি গণভোটের আলোকে আসেন তাহলে তাদের সিট হবে পাশাপাশি, ধরেন অলমোস্ট 50-50, অলমোস্ট। তো সুতরাং সেটা তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গণভোট, পান্না ভাই বললেন যে এটা বেআইনি হয়েছে, আমি তর্কের খাতিরে ধরলাম। প্লাস মান্না ভাই আরো একটা হয়তো একটু রাগ হয়ে বলছেন যে আমি গণভোট বুঝি না। আমি এটা বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না। না, আমি ওটা বলিনি। আমি হ্যাঁ না উত্তর আমি একবারে দেব, যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি বুঝি না, রাইট। আমি তো, কিন্তু তারপর আমি বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না, ওনার মতো লোক বোঝে না, এইটা আমি বিশ্বাস করতে চাই না। এটা হয়তো উনি বলছেন ওনার লজিক্যালি যে উনি এটা চান না আর কি, সোজা বাংলা। কিন্তু আমি যদি সাধারণ দৃষ্টিতে আসি, জনগণ কিন্তু, সাধারণ জনগণ যারা, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না, বাঙালি জাতীয়তাবাদও বোঝে না,
সংস্কার কি বোঝে না, উচ্চকক্ষ নিম্নকক্ষ বোঝে না, তাদের ভোট নিয়েই তো আমরা সংসদে যাচ্ছি। 18 বছর বয়সে একটা ছেলে মেয়ে ভোট দেয়, ঠিক জানেই তো না কিছু। উনি বলুক ওনার 18 বছরের বাচ্চা কি জানে? ভোট হচ্ছে কারে ভোট দিব, উনি কাজ করবে কি, লোকটা কে, নাম বলুক, কেউ চিনবে না। তারা কলেজে নিয়ে যেতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, ধৈর্য আনতেছি। সেই ভোট নিয়ে কিন্তু আমরা পার্লামেন্টে যাই। তার মানে জনগণ কিচ্ছু বোঝে না যদি এইভাবে ধরি। কিন্তু জনগণ একটা জিনিস তো বুঝছে যে তারেক সাহেব বলছে হাতে ভোট দিতে, তাতে হাতে ভোট দিছে। তারপর তো মোতাবেক গণভোটটাকে কার্যকর করা খুব জরুরি। পৃথিবীর কেউ না জানুক, সাধারণ জনগণ না বুঝুক, উনি তো জানেন, উনি তো বলছেন। সেই হিসাবে এবং গণভোটের উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে যখন দ্বিমত নাই, দেখেন কতগুলা মিল। আবার গণভোটের প্রস্তাবও কিন্তু বিএনপি আনছিল যখন এই সংস্কার কমিটিতে নিয়ে দ্বিমত। আজকে যদি দ্বিমত না হইতো গণভোটই হইতো না। এই জন্য আমি তারেক রহমান সাহেবকে বলতে চাই, উনি যদি আরো আগে আসতেন, আরো আগে আসলে হয়তো আরো সমাধান ভালো হইতো, হয়তো গণভোট আমাদের লাগতোই না। কারণ উনি আইসে কিন্তু একটা সমাধান দিছেন, নির্বাচনটা হয়ে গেল এবং হাতে ভোট দিতে বললেন। কিন্তু উনি যদি আগে আসতেন, এইটা যখন গণভোট হওয়ার আগে, ওই প্রস্তাব হওয়ার আগে যদি আসতেন, তাহলে হয়তো ওনার এই কারিশমা দিয়ে উনি এটাও পারতেন হয়তো বা, যা আমরা একটা সিদ্ধান্তে চলে যাই। মানে উনি ওনার লেট করার কারণে কিন্তু আমরা এই জটিলতাটায় পড়ছি। কারণ আলটিমেটলি তো উনি নির্বাচনটা তুলে ফেললেন এবং ভালোভাবেই উনি আসার পরে ওনার ক্যারিশম্যাটিক ইয়ে দিয়ে বিএনপি জয়লাভ করেছে। এই সব কিছু মিলাইলে আমি যেটা সিম্পল মনে করি যে এখন গণভোটকে আপনি কোনোভাবে বেআইনি এই কারণে বলতে পারবেন না। নাম্বার 1, ইট ওয়াজ সাইন্ড বাই দ্য পলিটিক্যাল পার্টিস। নাম্বার 2, এনসিপি দেয় নাই স্বাক্ষর, আজকে দিতে যাচ্ছে। এনসিপি সম্পর্কে মানুষের ধারণা কি? সে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর সেদিন না করলেও মানুষ এইটা বিশ্বাস করে না ওনারা জুলাই সনদ চায় না। কিন্তু আর যারা স্বাক্ষর করছে, তারা স্বাক্ষর করা সত্ত্বেও মানুষ আস্থায় নিতে চায় না যে তারা জুলাই সনদ মানতে চায়। যদি তাই হয় তাহলে এই বিতর্কগুলো আসতেছে কেন? গণভোটে হাও হয়ে গেছে, তারপরে কথা চলছে কেন? ভুল শুদ্ধ যাই হোক, ম্যান্ডেট বাই দ্য পিপল, এবং সবচেয়ে বড় দল যিনি ক্ষমতায় আসছেন তার হায়ের উপরে জনগণ বিশ্বাস করে আস্থা রেখে দিছে। এখন শুরুতেই যদি আমাদের আস্থা নিয়ে কেরিকেচার শুরু হয়, কিংবা কোনো রকম কালক্ষেপণ শুরু হয়, কিংবা সন্দেহ তৈরি হয়, 5টা বছর কিভাবে যাব সেটা নিয়ে আমি চিন্তিত। জি, ধন্যবাদ। জামায়াতের ব্যাপারে একটা হাইব্রিড হচ্ছিল, তারা ক্ষমতায় যাচ্ছে, ফলাফল দেখা গেল কিন্তু উল্টো। জামাতের পরাজয়, এরকম পরাজয় হওয়ার কারণটা একটু বলবেন? কেউ কেউ বলছেন নারীদেরকে অসম্মান করা কিংবা 71কে স্বীকার না করা, এই বিষয়গুলো প্রভাব পড়েছে নির্বাচনে। না, আমি এবারের নির্বাচনে আমি উল্টোভাবে দেখতে যে আপনার এগুলোর জবাব আমি দিব। তার আগে যদি আপনি আসেন যে এবারের নির্বাচনে সবাই খুশি, আমার কাছে মনে হয়। আমি যেখানে ভাই খুশি হতে পারেন না, ভাই খুশি হতে পারেন না, আমি ভাইকে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। উনি তো বলছেন যে দেশের মানুষ সংশয়ে ছিল, সন্দেহ ছিল, যেমন ধরেন আপনি, নির্বাচন হবে। আমি একদম নিচের থেকে আসি, মানে ওই যে অন্যান্যরা পাইছে 8টা আসন, অন্যান্যরা তো খুঁজে পাবেন না, এই একটা ও একটা ওটা বাদ। তারপরে নিচের থেকে যদি আসি, এনসিপি পাইছে 6টা আসন। আপনি ভালো করে চিন্তা করে দেখেন যে এনসিপি ফ্রম ডে 1 আমি দেখি নাই কেউ অ্যাকসেপ্ট করছে তাদেরকে, মিডিয়ায় বা ইন্টারভিউতে আইনা কেউই না, তাকে যে যাই বলুক ওটা নিয়ে আমার। কিন্তু আলটিমেটলি কিন্তু তারা 6টা সিট পাইছে। তো 6টা সিট যে পাইল, এতে তাদের খুশি তারা, আমি মনে করি। কেন খুশি? তাদের প্ল্যাটফর্মই থাকতো না, যাদেরকে বলা হয়েছে একটা সিটও পাবে না, 6টা সিট তারা পেয়েছে। কিন্তু কিভাবে পেয়েছে রাজাকি ভাই? এটা তো ভোটে। আমি তো কাদের ভোটে? না, আমি সাদা মাটা দেখি তো ভোট। না, কাদের ভোটে? জুলাই চেতনার পক্ষে যারা। না, জামাতের ভোটে তো। না, জামাতের এত ভোট নাই, সেটাই ব্যাখ্যা আসতেছে। জামাতের এত ভোট নাই। জামাত বরং এনসিপি কে নিয়ে, এনসিপির পক্ষে যে সেন্টিমেন্টটা কাজ করছে, জামাত গেইন করছে। এই কাজটা যদি বিএনপি করত, আমার ব্যক্তিগত ওপিনিয়ন ভাই, আমি ধরেন শেখ হাসিনাকে সরাইছি, আমরা আন্দোলন করছি, সরাইছি, ভালো কথা, যাক। একটা আন্দোলন, এরকম আর একটা আন্দোলন কিন্তু 15 বছর লাগতে পারে, এটা এভরিডে হয় না। তো সেক্ষেত্রে ওই শেখ হাসিনা চলে যাওয়ার পর কিন্তু ওরা আর ওই জায়গাটায় থাকতো না, যেটা আমরা মনে করি। আমরা বোধহয় এমন একটা শক্তি উত্থান হইতেছে, এই উত্থান বোধহয় দমানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। আপনি তাদেরকে, বিএনপি কিন্তু অনেক খুচরো দলকে অ্যাকোমোডেট করছে একটা সিট দিয়ে, যাদের নাকি দলের প্রেসিডেন্ট ভাইস সেক্রেটারি নাম পাওয়া যায় না, এদেরকে গিলে ফেলা যাইতো। কিরকম? দিলাম, থাকো, 20টা সিটই দিতাম, 10টা সিট দিতাম, 2টা মন্ত্রণালয় দিতাম, চলে আসতো নিয়ে। আমার ওপিনিয়নটা, বিএনপির সাথে তো আমার বনবে না, এটা ওনাদের ব্যাপার।
সুতরাং এনসিপি খুশি কেন? তার প্ল্যাটফর্মটা থাকলো। এখন কিন্তু এটা কলেবর বৃদ্ধি করবে সে আস্তে আস্তে। এরপরে আসেন জামাত। জামাত এককভাবে তার অর্জন কিন্তু 3টে সিট, আমার জানা মতে এককভাবে 3টে সিট অর্জন তার। আর একবার 14টা পেয়েছে, একবার 18 পেয়েছে, সেটা বিএনপির সাথে একত্রে জোট করে মন্ত্রী হয়েছে 2জন। কাজে আমি এককভাবে যদি যাই ওই জায়গাটায়, 3টার কাছ থেকে যদি সে 66টা আসে, 3/22 68, তাহলে অলমোস্ট 3-23-69, প্রায় 23 গুণ। এটা তার জন্য বিরাট অর্জন। প্লাস 3টা কোথায় কোন নির্বাচনে পেয়েছিল? তারা একক নির্বাচনে কিন্তু শেষ ভোটে কত পেয়েছে? 2019 তারা তো লাস্ট করে 2001-এ। 2008 তো জামাত করেছে। হ্যাঁ 2001-এ করলো না, 2008-এ 2001 একে করেছে। হ্যাঁ। আর 2008 ছিল না। তাহলে 2001-কে কয়টা পেয়েছে? 18টা। আপনি সেটা দিয়ে রেশিও টানবেন না, 3টা দিয়ে রেশিও টানবেন? নো, সেটা তো বিএনপির সাথে জোট ছিল। ও আচ্ছা, আপনি সেটা তো বিএনপির সাথে জোট ছিল, আমি সেটা বলছি। আচ্ছা, তাহলে তার বাড়ছে অলমোস্ট 23 গুণ। সে খুশি হবে না কেন? এবং তার ভোটার আমাদের 37.something ভোট পাইছে। এরা যে সব তার ভোটার কি ভোটার না, সেটা তো আমরা নেক্সট ইলেকশনে আবার দেখব, কিন্তু আজকে পর্যন্ত তো তাই। এখন তাহলে সেও খুশি, এবং সে একটা শক্ত বিরোধী দল হয়েছে। আচ্ছা, তারপর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ লড়াই হইতেছে। আলটিমেটলি যদি দলীয় ইশতেহারও করেন, তাহলে আমি জানি না কোনটা করবেন, গেল এটা, সে খুশি। আসেন তারপরে বিএনপি, কেন খুশি হবে না? বিএনপি তো আলটিমেটলি ক্ষমতায় গেছে, ক্ষমতায় যখন গেছে এটা খুশি হওয়ার কথাই। এবার আসেন আওয়ামী লীগ, কেন খুশি হবে না আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো এনসিপি আর জামাত যে জোয়ার উঠছিল ক্ষমতায় চলে যাবে, তারা ক্ষমতায় যাইতে পারে নাই, তারা অ্যাবসলিউটলি আওয়ামী বিরোধী শক্তি। এনসিপিকে তো আওয়ামী লীগের কোনো প্রমাণ যুক্তি ছাড়াই 100% এনসিপি আওয়ামী লীগ বিরোধী শক্তি। সুতরাং এতে শেখ হাসিনা খুশি। চতুর্থ খুশি কি? আওয়ামী লীগের আরো একটা খুশির ধাপ আছে, পুরা প্রশাসন তার 16 বছরে সাজাইছে, এমন কোন সেক্টর নাই, পান্নাবাই উপর দিয়ে আমার যাই বলুক না কেন ভিতরে মানতে হবে, তার সাজানো ঘর সবকিছু 16টা। আমি মানবো না কেন? আমি আওয়ামী লীগ নাকি? আমরা আওয়ামী লীগ হিসেবে বলছি না, আলোচক। যে সাজানো ঘর মানে কি? প্রশাসন কিন্তু বাংলাদেশের পাহারাদার। কিন্তু সাজানো ঘরে কিন্তু 18 মাসে রংচং করা হয়েছে, রদবদল হয়েছে, নিয়োগ হয়েছে। সেটাই বলছি, সেই রংচং করা হয়েছে, সেটা ভাল লাগে নাই, না লাগায় ফাইনালি একটা নির্বাচন আসলো। এখন সেই ঘরে ধরেন বিএনপি বসবে, তাহলে আওয়ামী লীগের সাজানো ঘর, সেই প্রশাসন পাহারাদার, সেখানে আজকে বিএনপি বসছে, তো সেটাও তো তাদের জন্য সুখবর। কেন? যে বসছো তুমি এই ঘরে, পাহারাদার কিন্তু আমার। এগুলাও তাদের কাছে আওয়ামী লীগ খুশি। তাহলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে খুশি তারা। এই সব দলই মোটা এইরকম একটা নির্বাচন আপনি মানে বাংলাদেশে কখনো ঘটে নাই। এখন বলতে সবাই খুশি, আমার কাছে মনে হয়।